আমরা যদি পরিমিতির একদম বেসিক থেকে শুরু করতে চাই তাহলে আমাদের পরিমিতির যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো জানতে হবে ভালো করে। আপনি যদি পরিমিতির একদমই ম্যাথগুলো যদি ভালোভাবে বুঝতে চান, ভালোভাবে ফিল করতে চান যে ম্যাথমেটিক্সটা কিভাবে হচ্ছে, কিভাবে করব, আর এই ম্যাথগুলো একদমই সহজ আমি মনে করি যারা সূত্রগুলো মনে রাখতে পারে। প্রবলেমটা কোথায়? তাহলে সূত্রে। আমরা পরিমিতির অনেকগুলো সূত্র পাবো, যেখানে গণজ্যামিতি চ্যাপ্টারটা রয়েছে এটাও পরিমিতির মাঝখানেই পড়ে। আমরা শুধু শুধু আলাদা একটা চ্যাপ্টার হিসাবে রেখেছি, কিন্তু দরকার নেই, আমরা পরিমিতির ভিতরেই গণজ্যামিতিটা পড়ে ফেলবো। অর্থাৎ এইখানে আমরা একদমই বেসিক যে জিনিসটা রয়েছে, বেসিক বলতে আমি বুঝাচ্ছি সূত্র মুখস্থ করতে হবে। আপনি যদি সূত্র পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় 1 মার্ক পাবেন। আর হচ্ছে আপনি যদি সূত্র পারেন তাহলে ক্লাস 10-এর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন, একদমই সহজভাবে করতে পারবেন। আমি দুই একটা অঙ্ক দেখিয়ে দেব। তাহলে আমরা প্রথমেই সূত্রগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমেই হচ্ছে একটা ত্রিভুজের, আমরা ত্রিভুজ থেকে শুরু করি। ত্রিভুজ আমরা পড়েছি এর আগের ক্লাসে যদিও, কিন্তু আমরা ত্রিভুজ থেকেই শুরু করব। প্রথম কথা হচ্ছে ত্রিভুজ দিয়ে আমরা শুরু করতেছি। 1 নাম্বার পরিমিতির যে আমরা সূত্রগুলো পড়বো এগুলো আমরা নাম্বার দিয়ে দিয়ে পড়তেছি। অর্থাৎ 1 নাম্বারে আমরা পড়বো ত্রিভুজের উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে। তাহলে প্রথম কথাটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা অর্থাৎ হাইট এবং ভূমি এ, অর্থাৎ উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে আমি যদি এইখানে লিখি উচ্চতা আর হচ্ছে কি দেওয়া থাকবে প্লাস ভূমি, এই দুইটা জিনিস দেওয়া থাকবে। যদি ত্রিভুজের এই দুইটা জিনিস দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কি হবে এটা আমরা সবাই জানি, তাই না? ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল ধরুন এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজের এই ভূমির মানও দেওয়া আছে আর উচ্চতার মানও দেওয়া আছে, বা যে কোনো একটা ত্রিভুজ হোক, যে আকৃতিরই হোক, এই একটা ত্রিভুজ এই ভূমির মানও দেওয়া আছে আর উচ্চতার মানটাও দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এটা সবাই জানি, তাই না? তাহলে এটা হচ্ছে ত্রিভুজের 1 নাম্বার কথাটা যদি আমরা বলি তাহলে 1 নাম্বারে আমরা এই সূত্রটা পাবো। এখন হচ্ছে আমরা 2 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সেম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটাও সেম হবে। তাহলে আমরা 2 নাম্বার কথা বলতেছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের শর্তটা কি? একটা কোণ 90 ডিগ্রি থাকতে হবে, তাই না? এই একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হতে হবে, এটাই হচ্ছে সমকোণের একটা শর্ত। এবং এইখানে ভূমি কোণটা আমরা কিভাবে বুঝবো? যেই দিকে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, হয় এইখানে অ্যাঙ্গেল দেওয়া থাকবে না হয় এইখানে অ্যাঙ্গেল দেওয়া থাকবে। তাহলে এইখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেল থেকে আমরা বুঝতেছি এই বড়টা হচ্ছে অতিভুজ। এটাকে কি বলি আমরা? অতিভুজ। তাহলে ভূমি কোণটা? ভূমি হচ্ছে এই অতিভুজের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটাই হচ্ছে ভূমি। এইখানে হচ্ছে ভূমি এটা। তাহলে আমি যদি এইখানে আবার বলি, এইখানে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অর্থাৎ এই কোণটা এইখানে দেওয়া আছে। আর যদি কোণ না দেওয়া থাকে তাহলে আমরা নিচেরটাকেই কোণ ধরে নেব। আচ্ছা, কোণ যেহেতু এইখানে দেওয়া আছে তাহলে ভূমি কোণটা? ভূমি হচ্ছে এই যে এটা, অর্থাৎ এখন ভূমি এটা, আর এইটা হয়ে যাবে তখন কি লম্ব। এখন যেহেতু ভূমি এটা তাহলে এইখানে লম্ব হচ্ছে কিন্তু এইটা। তাহলে নিচে থাকলেই যে ভূমি হবে তা কিন্তু না, কোণের উপর ভিত্তি করবে ভূমি কোণটা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা ক্ষেত্রফল কি পাবো? ক্ষেত্রফল, আমাদের মেইন অঙ্কটাই হচ্ছে ক্ষেত্রফল নিয়ে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি পাবো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা। তো এদের একক কি হবে? দেখুন, এটা যদি মিটার হয়, এটাও যদি মিটার হয়, দুইটাকে গুণ করলে কি হয়? মিটার স্কয়ার না? তাহলে এটা যদি বর্গ হয়, এটাও যদি বর্গ হয়, তাহলে দুইটার গুণফল কি হবে? বর্গ স্কয়ার। তার মানে এটা যদি নরমাল হয়, এটা একক, এটা একক, এটাও একক, তখন কি বলবো? একক স্কয়ার। একক স্কয়ারকে বলা হয় বর্গ একক, বর্গ একক। মানে ব্যাপারটা হচ্ছে এটাও যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তাহলে এটাকে কি করি? এক্স স্কয়ার দিই না? এই এক্স স্কয়ারটাই হচ্ছে বর্গ। আর তার মানে এই বর্গ একক, একক আর একক দুইটা একক গুণ করলে কি হয়ে যাবে? বর্গ একক হয়ে যাবে, বর্গ একক। বুঝতে পারছেন? তাহলে এটা গেল আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল।
এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি এই একভাবেই বের করতে পারবো নাকি আরো কোনো সিস্টেম আমাদের জানা আছে? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমার হয়তো ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে আমি বের করতে পারতেছি, এছাড়া কি আমি আর অন্য কোনো ওয়েতে বের করতে পারবো? না, আর অন্য কোনো ওয়েতে বের করতে পারবো না, আমাদের উচ্চতা বের করে নিতে হবে। ধরুন সাপোজ এই জায়গায় অতিভুজ দিয়ে দিল 5 আর ভূমি দিয়ে দিল কত? ভূমি দিয়ে দিল 4, তাহলে উচ্চতা কত হবে এটা আমি কিভাবে বের করব? এটা বের করব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার। তাহলে এই যে এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার। তারপরে কি করব, এটাকে ওই পাশে নিব, এই রুট আছে ওইটা রুট করে দেব। তাহলে এটা যদি হয় এ, এটা যদি হয় বি, আর এটা যদি হয় এইচ বা সি, তাহলে এটা যদি সি হয় তাহলে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সি স্কয়ার। আমি যদি এ এর মান বের করতে চাই তাহলে এ এর মান কিভাবে বের করব? রুট ওভার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে, তাই না? এভাবে আমরা বের করে ফেলবো। তাহলে আমাদের ভূমি ইনটু উচ্চতা লাগবে, তা ভূমির মান দেওয়া আছে, উচ্চতার মান না দেওয়া থাকলেও অতিভুজ থেকে নেওয়া যাবে। আচ্ছা, এখন আসি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজ থাকলে। 3 নাম্বার কথা কি? সমবাহু সমবাহু ত্রিভুজ থাকলে কি করব? সমবাহু ত্রিভুজ মানে কি? 3টা বাহুই সমান, তাই না? এই 3টা বাহুই সমান, তাহলে 3টা বাহুকে আমি এ বলতে পারি, এটাও এ, এটাও এ, এটাও এ। যেহেতু এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে আমরা এখানে যদি একটা লম্ব টানি, এই লম্বের মানটা আমরা এখন বের করতে পারবো কিনা? কিভাবে বের করব? যেহেতু এই ফুলটুকু এ, তাহলে এই অংশটুকুর মান কত হয়ে গেছে? a/2। এই অংশটুকুর মান হয়ে গেছে a/2। তাহলে এই ভূমি হয়ে গেছে a/2, অতিভুজ হয়ে গেছে এ। এখন লম্ব এইচ বের করতে পারবো কিনা? তাহলে আমরা সমবাহু ত্রিভুজের লম্ব বের করতে পারবো কিনা? এই যে লম্ব এইচ, এইচ বের করব কিভাবে? ওই যে ওই একই সিস্টেম, অতিভুজ থেকে, অতিভুজের স্কয়ার থেকে বাদ দিয়ে দিব কি ভূমির স্কয়ার, অর্থাৎ a/2 এর স্কয়ার বাদ দিয়ে দিব। তাহলে আমরা যদি এইখানে বাদ দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? দেখুন এইখানে a স্কয়ার আর এইখানে হচ্ছে কি a স্কয়ার বাই 4। তাহলে আমরা রুট ওভার এইখানে 4a স্কয়ার থেকে একটা স্কয়ার গেলে 3a স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার বাই 4 এটা পাচ্ছি। এটাকে আরেক লাইন করলে আমরা যেটা পাবো যে √3a/2, এটাই হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা যেহেতু লম্ব পেয়ে গেলাম, লম্বের মান কত? লম্বের মান হচ্ছে √3a/2। লম্বের মান আমরা এটা পেয়ে গেছি। তাহলে লম্বের মান যেহেতু এটা পেয়ে গেছি, এখন হচ্ছে আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে এই যে a/2, ভূমি হচ্ছে টোটাল টুকু এ, ভূমি হচ্ছে এ। তাহলে এখন আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সেই একইভাবে চলে যাব, অর্থাৎ ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান কত? এ, ভূমি এ। উচ্চতার মান কত? এই যে এটা √3/2a। এখন যদি আমরা গুণ করি, যে √3 থাকলো, 2 আর 2 গুণ করলে হয়ে গেছে 4, আর এ গুণ করলে হয়ে গেছে কি a স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা। এটা কিন্তু মুখস্থ করতে হবে, তাই না? কারণ হচ্ছে ক্যালকুলেশন করেও নিয়ে আসা যায়, আপনি যদি ক্যালকুলেশনে ভালো এক্সপার্ট থাকেন তাহলে আমার মতন করে নিয়ে আসতে পারবেন। আর যদি আপনার ক্যালকুলেশন করে না নিয়ে আসতে মন চায় তাহলে মুখস্থ করবেন। মুখস্থ করে রাখা কিন্তু একটু কঠিন, তাই না? মুখস্থ করে রাখা একটু কঠিন। আপনারা জয়েন হয়েছেন ক্লাসে? আমি একটু আগেই ক্লাসটা শুরু করে দিয়েছি, একটু আগেই ক্লাসটা শুরু করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা আর উচ্চতা হচ্ছে এটা। তাহলে আমাদের উচ্চতা বের করা লাগলেও আমরা এইভাবে বের করে নেব। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্লাসটা আমরা আগে করেছি, কিন্তু আপনারা
দেখেছেন এর আগের ক্লাসে কিন্তু আমরা এই এই জিনিসগুলাই পড়েছি, তাই না? এখন আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 4 নাম্বার এখন আমরা পড়ব কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দেখুন একটু ওই আগের মতন, আগের কনসেপ্টটাই নেই আমরা। এই যে সমদ্বিবাহু আমরা ধরে নিলাম এটা কি সমদ্বিবাহু, অর্থাৎ এই বাহু এ হইলে এই বাহু এই আছে, অর্থাৎ এই বাহু এ হইলে এই বাহু এ, এটা বি, এটা হয়ে গেছে কি বি। তাহলে আমাকে এটার মাঝখান দিয়ে লম্ব টানতে হবে, অর্থাৎ এই দিকে হবে b/2 আর এই দিকেও হবে b/2। আমি যে কোনো একটা পার্ট নিব, অর্থাৎ এইখানে আমার লম্ব বের করতে হবে। আমি লম্ব বের করি সেম ভাবে, আমি লম্ব বের করব। লম্ব বের করব, লম্ব সমান সমান কি? অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ারটা বাদ দিয়ে দিব, অর্থাৎ এ স্কয়ার মাইনাস হচ্ছে কি এই যে b/2 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি ওই b²/4, তাহলে আমাদের নিচে কি আসতেছে? নিচে আসতেছে 4 আর উপরে হচ্ছে কি? উপর হচ্ছে 4a স্কয়ার, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা থেকে আমরা যদি একটু লম্বটা বের করে নিয়ে আসি, নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 2 আর উপরে এটাই রেখে দিলাম, অর্থাৎ 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে ভূমি কি? এইখানে ভূমি হচ্ছে বি, ভূমি হচ্ছে পুরাটুকু। এইখানে b/2, এইখানে b/2 মানে পুরাটুকু হচ্ছে ভূমি অর্থাৎ বি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল এখন একদম ইজি ভাবে আমরা পেয়ে যাচ্ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ত্রিভুজ থাকলে এই কাজটা করব। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে বি আর উচ্চতা মানে কি? যে লম্ব, লম্ব মানে যে এটা, তাহলে হচ্ছে এই যে √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার/2। তাহলে এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 1/4, 1 অর্থাৎ এইখানে b/ দিতে পারি, ওই যে বি উপরে 1 এর সাথে গুণ করে দিলাম, তাহলে √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কিন্তু কঠিন আছে, তাই না? ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে, আপনার তো মনে থাকার কথা না, বা এটা একটু মনে রাখা খুবই কঠিন। তাহলে এটাকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি, এভাবে আমরা নিয়ে আসতে পারি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, কি বলেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এখন আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এখন। তাহলে আমরা কি নির্ণয় করব? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু মানে একটা বাহু সমান না, এটাও একদম সহজ সূত্র। এটা ক্লাস 9 10 একটা প্রমাণ আছে, কিন্তু আপাতত আমি প্রমাণটা দেখাচ্ছি না, প্রমাণটা দরকার নাই আপাতত। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু মানে একটা ত্রিভুজের একটা বাহু সমান না। আচ্ছা আচ্ছা, একটা বাহু সমান না, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। আচ্ছা, পরিসীমা কি? পরিসীমা, পরিসীমা হচ্ছে এই তিনটার যোগফল। এই যে এইখান থেকে মাপা শুরু করবে, এটাই হচ্ছে পরিসীমা। এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমাকে অর্ধেক করলে কি পাবো? অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাটা লাগবে, অর্ধ পরিসীমা এটা লাগবে। অর্ধ পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস কি হবে? এটার অর্ধেক হবে, এ প্লাস বি প্লাস সি/2। তাহলে এখন আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, এখন আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, এখন আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এই যে √, এই অর্ধ পরিসীমা দিলাম এস, এস এর পরে কি দিব? এস মাইনাস এ, প্রতিটা বাহু বিয়োগ করতে থাকবো অর্ধ পরিসীমা থেকে। এস মাইনাস বি, এস মাইনাস সি, এই তিনটা। তাহলে অর্ধ পরিসীমার ব্যাপারটাও আমরা ক্লিয়ার। এটা 5 নাম্বার, তাই না? এটা 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো? সবাই একটু কমেন্ট করি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কিনা।
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন বের করতে পারবো কিনা? তাহলে আমরা পারবো আশা করি। হ্যাঁ, এস হচ্ছে অর্ধপরিসীমা, এস হচ্ছে অর্ধপরিসীমা। যারা জিজ্ঞাসা করতেছেন এস কে, এস হচ্ছে অর্ধপরিসীমা। এ প্লাস বি প্লাস সি, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা পেয়ে গেলে আমরা এইভাবে এই ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এইখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, ক্ষেত্রফল থেকে আমরা যদি এখন উচ্চতা বের করতে চাই, এইটার উচ্চতা কিভাবে পাবো? উচ্চতা এখানে তো উচ্চতা আমরা বের করব, তাই না? এখানে উচ্চতা কিভাবে পাবো? এটার একটা প্রমাণ আছে, আমি প্রমাণটা দেখাতে চাচ্ছি না, আপনি জাস্ট একটু মুখস্থ করে ফেলেন। এটা, এই প্রমাণটা দরকার নাই আপাতত। উচ্চতাটা কিভাবে নির্ণয় করব? কারণ আমাদের হিউজ সূত্র, অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে। উচ্চতাটা এইখানে জাস্ট 2/a দিয়ে দেন। এই যে 2/a, পরে এই যে এইটুকু, এই যে ক্ষেত্রফলের এই অংশটুকু দিয়ে দেন 2/a, তারপরে এই যে এইটুকু দিয়ে দেন s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এটাই হচ্ছে উচ্চতা। কেন? কারণ ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ওই ভূমিটা যদি আমি এ ধরি, তাহলে ওই যে এই ক্ষেত্রে এটাই এটা আসতেছে, অর্থাৎ এটা কিন্তু ভূমি, অর্থাৎ এই এটা আমি ভূমি চিন্তা করতেছি। এইখানে তো বি দেওয়া, তাহলে এইখানে বি দিতে হবে। এইখানে যেটা থাকবে এই ভূমি, এই ভূমি হচ্ছে এটা। কারণ কি? ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এই উচ্চতাটা বের করতে চাচ্ছি, তাহলে এ নিচে চলে আসবে, 2 উপরে চলে যাবে ক্ষেত্রফলের এই দিকে, এটাই তো ক্ষেত্রফল। তাহলে এই দিক থেকে উচ্চতাটা আমরা পেয়ে যাব। ওই কাজটাই এইখানে করছি, বুঝছেন? এটা হচ্ছে এই যে এইখানে ভূমি, এইখানে আসলে এইভাবে লেখা উচিত ভূমি। তাহলে ভূমিতে যেটা থাকবে সেটাই হবে কি নিচে। আচ্ছা, এখন আসি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আগে দিত পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, এখন খুবই কম আসে, কিন্তু বাট আপনাকে জানতে হবে, কারণ হচ্ছে অনেক সময় এটা দিয়েও দিতে পারে। সেটা হচ্ছে যে দুইটা কোণ দেওয়া আছে, বা একটা কোণ দেওয়া আছে আর একটা দুইটা বাহু দেওয়া আছে। এই বাহুটা ধরুন 5 মিটার, এই বাহুটা 7 মিটার, আর এইখানে দিয়ে দিল কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখুন, দুইটা সন্নিহিত বাহুর মাঝখানে একটা কোণ দেওয়া আছে, দুইটা সন্নিহিত বাহুর মাঝখানে একটা কোণ দেওয়া আছে। এখন এইটার ক্ষেত্রফল কি হবে? এটা হচ্ছে কত নাম্বার? এটা 6 নাম্বার দিতে পারি। যে সন্নিহিত দুটি বাহু দেওয়া থাকলে, অর্থাৎ দুটি বাহু একটি কোণ, দুটি বাহু ও একটি কোণ, দুটি বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? যেই দুইটা বাহু দেওয়া থাকবে সেই দুইটা বাহুর সাথে আমরা কাজ করব। তাহলে ক্ষেত্রফল কি হবে? একদমই সহজ। ক্ষেত্রফল কি হবে? যে হাফ ইন্টু এই দুইটা বাহুর গুণফল, অর্থাৎ 5 ইন্টু 7। এরপরে কি দিতে হবে? সাইন, সাইন দিয়ে এই যে কোণের মানটা বসাই দিতে হবে, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে এইখানেও যদি থাকে, তাহলে বি সি সাইন থিটা, এইখানেও যদি থাকে ওই যে সি এ সাইন থিটা, অর্থাৎ এই থিটার মানটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই কোণটা আসলে আপনি একটু বলতে পারবেন, বাহুগুলার বিপরীত দিকে থাকে কোণ, অর্থাৎ এটা যদি এ বাহু হয়, তাহলে এটা কিন্তু এ কোণ হবে। তাহলে এটা যদি বি বাহু হয়, তাহলে এটা কিন্তু বি কোণ হবে। যেহেতু এটা হচ্ছে এটা একটা কোণ, তাহলে এই বাহুর কোণের নামটাই এই বাহুটা হবে। তাহলে এই বাহুর নাম কি দিলাম? সি। তাহলে এই কোণের নামটা দিব সি, ক্যাপিটাল লেটার দিব। এই বাহুগুলার লেটার দিব হচ্ছে স্মল লেটার, আর হচ্ছে কোণগুলাকে দিব ক্যাপিটাল লেটার। বুঝতে পারছেন? তাহলে আমরা এইখান থেকে ক্ষেত্রফল অনেকগুলাই বের করতে পারি। অর্থাৎ এইখানে এ বি, তাহলে এইখানে সাইন সি, তাহলে এইখানে হাফ ইন্টু বি সি হইলে সাইন এ, তাহলে এইখানে হাফ ইন্টু এস সি হইলে সাইন বি। বুঝছেন? এই তিনটা সূত্র কিন্তু আলাদা আলাদা সূত্র না, একই সূত্র, একই সূত্রে গাথা। তার মানে এইখানে আমরা মানগুলা বসাই দিব। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপরের ক্লাসটা, যেটা লাস্ট ক্লাস আছে ত্রিকোণমিতি,
ওই ত্রিকোণমিতিতে আমি মানটা কিভাবে বের করতে হয় সেটা শিখাই দিব। যে আমি বলে দিলাম sin 30 ডিগ্রি কোণের মান হচ্ছে হাফ, এটা কিভাবে হইলো, এটা কই থেকে আসলো, এটা আমি দেখাই দিব। এটা আপনি নিজেও পারবেন আশা করি। তাহলে আমাদের এই ত্রিভুজ রিলেটেড অর্থাৎ পরিমিতিতে যে সূত্রগুলো রয়েছে আমরা এই সূত্রগুলো কভার করে ফেললাম। অর্থাৎ ত্রিভুজ রিলেটেড পরিমিতিতে যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা কভার করে ফেললাম। কি বলেন? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা পাঁচটা জিনিস দেখব। ওই যে চতুর্ভুজের ক্ষেত্রে অর্থাৎ চার বাহু দ্বারা যে হয়, এখন আমরা চতুর্ভুজের ক্ষেত্রে দেখব। বুঝছেন? পরিমিতির আমরা চতুর্ভুজ, এখন আমরা দেখব কি চতুর্ভুজের ক্ষেত্রে। চতুর্ভুজ অর্থাৎ চার বাহু দ্বারা যেগুলো হবে সেগুলাই হবে কি চতুর্ভুজ। এখন চতুর্ভুজ হচ্ছে, আমরা চতুর্ভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি, এক নাম্বার হচ্ছে আয়তক্ষেত্র দেখব, আয়তক্ষেত্র। দুই নাম্বার আমরা দেখব আয়তক্ষেত্রের পরে আমরা দেখব বর্গ। তিন নাম্বার আমরা দেখব সামান্তরিক। চার নাম্বার আমরা দেখব রম্বস। পাঁচ নাম্বারে আমরা দেখব ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটাই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়াম থেকে প্রশ্ন আসে। এই ট্রাপিজিয়াম 3 স্টার দিয়ে রাখুন, ট্রাপিজিয়াম ইম্পর্টেন্ট, ট্রাপিজিয়াম থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা এই পাঁচটা জিনিস দেখব এখন এক এক করে। আয়তক্ষেত্রের কন্ডিশন হচ্ছে কি, কোণগুলা 90 ডিগ্রি থাকতে হবে। আয়তক্ষেত্রের কন্ডিশন হচ্ছে বাহু যেমনই হোক কোণ 90 ডিগ্রি থাকতে হবে। তাহলে কোণ যদি 90 ডিগ্রি থাকে সেটাই আয়তক্ষেত্র হবে। বাহু সমান নাও হইতে পারে, কিন্তু কোণ 90 ডিগ্রি থাকতে হবে। যেহেতু কোণ 90 ডিগ্রি থাকতে হবে, তাইলে বিপরীত বাহুগুলা সমান 100% হবেই হবে। বিপরীত বাহুগুলা সমান 100% হবেই। তাহলে এই বিপরীত বাহুগুলো সমানও হবে, সমান্তরালও হবে। তাইলে আয়তের ক্ষেত্রে আমরা একটা জিনিস পেয়ে গেছি, কোণ কত ডিগ্রি? কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিপরীত বাহুগুলা সমান আর প্লাস সমান্তরাল। তাহলে এটা হচ্ছে আয়ত লেখার ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা পেয়ে গেলাম। কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি এবং হচ্ছে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। এখন যদি এর ক্ষেত্রফল বের করতে চাই, এর ক্ষেত্রফল একদমই সহজ। এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এগুলো মুখস্থের বিষয়, একদমই সহজ জিনিস। আশা করি সবারই মুখস্থ আছে, তাই না? এগুলা জাস্ট আমি রিভিশন দেওয়ানোর জন্য এগুলা জাস্ট রিপিট করতেছি। আশা করি এগুলা পারবেন। আশা করি, সমস্যা নাই। আমরা জাস্ট এইখানে শুরু করতেছি। আচ্ছা, তাহলে এইটার আমরা ক্ষেত্রফল পাইলাম, তাই না? ক্ষেত্রফল পাইলে আমরা এখন পরিসীমা কিভাবে পাবো? পরিসীমা কোথায় পাবো? পরিসীমা হচ্ছে যে এই বাহুগুলার সবগুলার কি হবে? যোগফল হবে পরিসীমা। তাহলে a প্লাস বি প্লাস, এটাও তো a, আবার এটাও কি b, তাহলে হচ্ছে a প্লাস b। তাহলে এইখানে দুইটা a প্লাস দুইটা b, তাহলে আমরা যদি 2 কমন নিয়ে নেই তাহলে 2a প্লাস b। তাহলে পরিসীমা পেয়ে গেলাম কি? পরিসীমা পেয়ে গেলাম 2a প্লাস b। পরিসীমা পেয়ে গেলাম কি? 2a প্লাস b, তাই না? আমরা এই পরিসীমাটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা পরিসীমাও পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন রম্বসে চলে যাই বা বর্গে চলে যাই। বর্গের ক্ষেত্রে কন্ডিশনটা কি? সবগুলা বাহু সেম হইতে হবে। বর্গের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে সবগুলা বাহু সেম হইতে হবে। তাহলে এই বাহুর মান যদি a হয়, এই বাহুর মানও কি হইতে হবে? a হইতে হবে। এবং এই কন্ডিশন দুইটাই ঠিক আছে। কোণগুলা 90 ডিগ্রি থাকতে হবে এবং সবগুলা বাহু কি হবে? সমান হবে। সবগুলো বাহু অর্থাৎ সকল বাহু কি সমান, এবং বিপরীত বাহুগুলা কি? সমান্তরাল। সমান্তরাল মানে বুঝেন, কোথাও মিলবে না, সারা জীবন
সোজাসুজি চলতে থাকবে, এটাকেই বলা হয় সমান্তরাল। এরা কোথাও গিয়ে মিলিত হবে না, এটাকেই বলা হচ্ছে কি সমান্তরাল। তাহলে আমরা বিপরীত বাহুগুলা সমান্তরাল পাচ্ছি। আচ্ছা, বিপরীত বাহুগুলা সমান্তরাল পাচ্ছি। তাহলে আমরা বিপরীত বাহুগুলা সমান্তরাল পাবো। আমরা বুঝতেছি সবাই? একটু কমেন্ট করবেন মাঝে মধ্যে, বুঝছেন? কমেন্ট না করলে আসলে বোরিং চলে আসবে, বোরিংনেস চলে আসবে। আমরা আসলে এই জ্যামিতির পার্টগুলা বুঝার চাইতে মুখস্থের বিষয় বেশি। মানে দেখবেন হচ্ছে আপনার বিভিন্ন সূত্রগুলাই মুখস্থ করতে হচ্ছে, অর্থাৎ পরিমিতির ক্ষেত্রে। তাহলে আমাদের এইখানে সূত্রগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখস্থ করতে হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে তো এখন একদম সহজ, তাই না? বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য এ প্রস্থ কি এ, তাহলে ক্ষেত্রফল কি হবে? এ স্কয়ার, অর্থাৎ এ বর্গ একক। অর্থাৎ এখানে সবাই দৈর্ঘ্য সবাই প্রস্থ, মানে যে কোনো একটা। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ না বলে বাহু ইনটু বাহু, বাহু ইনটু বাহু, তাহলে সেটা কি হয়ে যাবে? বাহুর স্কয়ার। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? এ স্কয়ার। আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? এ ইনটু বি। সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? এটা ইম্পর্টেন্ট, এটা অনেকেরই ঝামেলা আছে। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? দেখুন, সামান্তরিক কি? এই আয়তক্ষেত্রেরই 90 ডিগ্রি কোণ থাকবে না, অর্থাৎ কোণগুলা কি থাকবে? একটু কম বেশি থাকবে, এটাই হচ্ছে সামান্তরিক। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বাট কোণ 90 ডিগ্রি না, কোণ 90 ডিগ্রি না। এই যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। এই বাহুর মান যা, এই বাহুর মান তা, এই বাহুর মান যা, এই বাহুর মান তা। এটা যদি 5 মিটার হয় এটাও 5 মিটার, এটাও যদি 2 মিটার হয় এটাও 2 মিটার, কিন্তু কোণ কিন্তু 90 ডিগ্রি না। যেহেতু কোণ 90 ডিগ্রি না, এর ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? একটু কমেন্ট করেন তো দেখি কে কে পারেন, একটু কমেন্টে জানান তো দেখি কে কে পারেন। এইটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রে ক্ষেত্রফল পারবেন? আচ্ছা, এটা অনেকেরই প্রবলেম হচ্ছে। এটার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। দেখুন, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল দেখুন, ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। কিন্তু এটার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, এইখানে হাফ নাই, এখানে ক্ষেত্রফল কি? ভূমি ইনটু উচ্চতা। এখানে কেন ভূমি ইনটু উচ্চতা? দেখুন, এখানে হাফ ইনটু মানে এখানে দুইটা ত্রিভুজ বানাই ফেলতে পারি। দেখুন, এই যে এইখানে দুইটা ত্রিভুজ বানাই ফেলতে পারি। তাহলে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে এই একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে একটা যদি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হয়, আরেকটা যদি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হয়, অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল এটার ক্ষেত্রে এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, প্লাস এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে একটার অর্ধেক একটার অর্ধেক, তাহলে ফুল হয়ে যাবে না? তাহলে এখানে দেখুন লসাগু গসাগু করলে কি হবে? দেখুন, সেই এ ইনটু এইসি হবে, অর্থাৎ ভূমি ইনটু উচ্চতা হবে। তাহলে আমাকে এখানে উচ্চতা বের করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। এখানে আমাকে কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। উচ্চতা কিভাবে বের করব? এই যে এইখান থেকে একটা লম্ব ক্রিয়েট করে তারপরে উচ্চতা বের করতে হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে কি? উচ্চতা ফাইন্ড আউট করতে হবে। উচ্চতা ফাইন্ড আউট করার পরে তারপরে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আশা করি এটা পারবেন। এখন সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এইখান থেকে আমরা উচ্চতা এস বের করব, আর ভূমি এই যে 5 মিটার দেওয়া আছে, তাহলে হাফ ইনটু 5 ইনটু উচ্চতা, ওই যে এখানে যেটা থাকবে এটাই হবে কি? সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি এই কোণটা দেওয়া থাকে তাহলে কি বের করতে পারবো কিনা? আমি ধরুন এই প্রশ্নটাই দিচ্ছি। দেখুন,
আপনাকে আমি এই প্রশ্নটাই দিচ্ছি, এইখানে এইটার ক্ষেত্রফলটা বের করতে পারবেন কিনা। আমি বলে দিলাম এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে 5 মিটার, আর এটা হচ্ছে 2 মিটার। আচ্ছা, এখন দেখুন তো সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান হবে, এটাও 5 হবে, তাহলে এটা যেহেতু 2, এটাও 2। আচ্ছা যাই হোক, ওইটা দরকার নাই। আমরা যদি এইখানে দুইটা ত্রিভুজ বানাই ফেলি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা মানে পুরাটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ এইখানে অর্ধেক আর এইখানে অর্ধেক। তাহলে যে কোনো একটাকে বের করে 2 দিয়ে গুণ করলে আমরা ফুল ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে দুইটা সন্নিহিত বাহুর গুণফল করব, তারপরে হচ্ছে সাইন 30 ডিগ্রি বসাবো। আমরা পড়েছিলাম না একটু আগে এটা, এই সূত্রটা, যেমন হাফ ইন্টু এ বি সাইন সি, আমরা এই সূত্র দিয়ে বের করলাম। তাহলে এইখানে ক্ষেত্রফলটা কি হবে? এই হাফটা বাদ যাবে, শুধু এই হাফ বাদ যাবে। তাহলে দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হচ্ছে? হাফ বাদ যাচ্ছে, কেন? 2 দিয়ে গুণ করতেছি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এই যে 2 ইন্টু 5, তারপরে কি সাইন 30 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? এ বি সাইন সি, বি সি সাইন এ, তারপর হচ্ছে এ সি সাইন বি। বুঝতে পারছেন ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা এইভাবে এটা নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা রম্বসের ক্ষেত্রফল কিভাবে পাবো? ওই বর্গেরটাই কি হয়েছে? রম্বস হয়েছে, তাই না? রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব বলুন তো? রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব বলতে পারবেন কেউ? রম্বস হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা রম্বসের ক্ষেত্রফল যদি বের করতে চাই, রম্বস হচ্ছে ওই বর্গটাই কি হচ্ছে সামান্তরিকের মতন, মানে বর্গর ক্ষেত্রে বাহুগুলা সমান থাকে না? এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহুই সমান থাকবে। তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। বর্গের ক্ষেত্রে কন্ডিশন ছিল 90 ডিগ্রি থাকবে, আর রম্বসের ক্ষেত্রে ওইরকম কোনো কন্ডিশন নাই। তাহলে রম্বসের ক্ষেত্রে যে কোনো কোণ হইতে পারে। তাহলে এখানে দুইটা কর্ণ বের করতে হবে, এই কর্ণ আর এই কর্ণ। তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা যদি D1 বলি আর এটা যদি D2 বলি, তাহলে এদের গুণফল হবে D1 ইন্টু D2। তাহলে এটাই হবে রম্বসের ক্ষেত্রফল। বুঝতে পারছেন রম্বসের ক্ষেত্রফল? দেখুন বুঝেন কিনা। রম্বসের ক্ষেত্রফল একদমই সহজ, তাই না? হ্যাঁ, এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। বুঝছেন? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল খুবই সহজ এবং মনে না থাকলে খুবই জটিল। কারণ মনে থাকলে খুবই সহজ। ট্রাপিজিয়াম হচ্ছে সমান্তরাল বাহু থাকবে, যে কোন এক দিক দিয়ে সমান্তরাল হবেই। ধরুন সাপোজ এই দিক দিয়েও সমান্তরাল হইতে পারে, এরকম হইতে পারে, আবার ধরুন এই যে দিকে সমান্তরাল হইতে পারে, যেমন এইখানেও সমান্তরাল হইতে পারে। এই যে এরা সমান্তরাল, অর্থাৎ এই সমান্তরাল বাহু থাকবে। বুঝছেন? সবগুলা বাহু সমানও হইতে পারে, আবার সমানও হইতে পারে, সমান্তরাল থাকবে। তাহলে এরকমও থাকতে পারে। এই যে সমান্তরাল বাহু কোনটা? এইটা। বাট এইটা সমান্তরাল না, কারণ এদের এদের কি হয়ে যাবে? একটা জায়গায় মিলে যাবে, তাই না? এরা সমান্তরাল না, কারণ কি এরা কোথাও না কোথাও কি হয়ে যাবে? মিলে যাবে। এরা সমান্তরাল না, কারণ এরা কোথাও না কোথাও মিলে যাবে। তাহলে ট্রাপিজিয়ামের কথা হচ্ছে কি, সমান্তরাল বাহু থাকবে এক জোড়া, অর্থাৎ দুইটা বাহু সমান্তরাল থাকবে, তাই না? তাহলে এই সমান্তরাল বাহুগুলাকে আমরা ফাইন্ড আউট করব। এই যে এ এবং বি।
সমান্তরাল বাহু এ এবং বি, সমান্তরাল বাহু এ এবং বি। আর উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তাহলে এটার উচ্চতা কি? এইটাই এটার উচ্চতা বানাইতে হবে, তাই না? এখানে একটা লম্ব টেনে এটার একটা উচ্চতা বানাবো, এটার উচ্চতাও বানাইতে হবে, এখানে একটা লম্ব টেনে এটার একটা উচ্চতা বানাবো। তাহলে ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মনে রাখবেন খুবই সহজ করে, প্রথমে হাফ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি দিতাম? হাফ ইন্টু দিতাম না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিতাম, তাই তো নাকি? এইখানেও তো উচ্চতা আছে, এইখানে উচ্চতা আছে, এইখানে উচ্চতা আছে, এই উচ্চতা দিয়ে দিলাম। এই ভূমির জায়গায় দুইটা সমান্তরাল বাহুর যোগফল দিয়ে দেব, ভূমির জায়গায় দুইটা সমান্তরাল বাহুর যোগফল দিয়ে দেব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? একটু কষ্ট করে মনে রাখেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। এই যে ভূমি যে এখানে দিতাম, এই ভূমির জায়গায় সমান্তরাল বাহুদের যোগফল দিব। তাহলে প্রশ্নটা কেমন আসতে পারে? দুইটা সমান্তরাল বাহুর মান দিয়ে দিল 7 আর 3, আর উচ্চতা দিয়ে দিল 10। তাহলে ক্ষেত্রফল কত হবে? এই যে হাফ ইন্টু 7 প্লাস 3, উচ্চতা কত? 10। তাহলে 10 দশনে 100, 100 রে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50 বর্গ একক, বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই যে এইখানে এই কথাটা মনে রাখবেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একবার লিখেন, এইখানে কমেন্টেই লিখেন, দেখবেন আর সারা জীবনে মনে থাকতেছে। এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই সমান্তরাল যে বাহুটা থাকবে, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটাই হচ্ছে কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বুঝছেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন বৃত্ত চলে আসি। বৃত্ত, বুঝছেন? তারপরে হচ্ছে গণকে চলে যাব। এখন আমরা বৃত্তে চলে আসি। বৃত্তে, বৃত্ত কি হবে? বৃত্ত, 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 বৃত্তের পরিধি, পরিধি আসি। এই যে গোল, এই সার্কেলের এই রাউন্ড, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় ঘুরে আসতে যত কিলোমিটার যাবেন, এটাকেই বলা হচ্ছে পরিধি। এই পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2πr। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পায়ের মান কত? আপাতত এইটুকু মনে রাখবেন, 3.1416। আরো আছে অনেক পর্যন্ত, ওইগুলা মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট এই পর্যন্ত মনে রাখবেন। পায়ের মান হচ্ছে 3.1416। এখন আমি যদি বলি এই বৃত্তের এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করেন, এই যে এইটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বললাম বৃত্তের। এখন এইটুকুর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? অর্থাৎ এই জায়গায় একটা কোণ দিয়ে দিবে, যে আমি বললাম 20 ডিগ্রি কোণের ক্ষেত্রফল নির্ণয় করতে। একটা বৃত্তের মাত্র 20 ডিগ্রি অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখুন, আমরা যদি বলি এই যে এইখানে টোটাল ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে আমি যদি বলি এই পাই আর স্কয়ার কতটুকু কোণের ক্ষেত্রফল? 360 ডিগ্রি কোণের ক্ষেত্রফল, অর্থাৎ 360 ডিগ্রি কোণের ক্ষেত্রফল হচ্ছে কি? পাই আর স্কয়ার। 1 ডিগ্রি কোণের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার বাই 360। আর থিটা ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রি, অর্থাৎ এটাই তো থিটা, থিটা ডিগ্রি কোণের ক্ষেত্রফল কত হবে? এই যে পাই আর স্কয়ার 360 ইন্টু থিটা। তাহলে এটাই কিন্তু একটা সূত্র, বুঝছেন? যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার অর্থাৎ এই বৃত্তকলা মানে একটা নির্দিষ্ট অংশ, এটার ক্ষেত্রফল এই থিটা বাই 360, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, এটাই বলা হয়। তাহলে এটা পারবেন, আশা করি পারার কথা। এই রিলেটেড যত প্রশ্ন আসুক ওইটা আপনি করতে পারবেন, যেহেতু আমরা ঐকিক নিয়ম, বীজগণিত এত কঠিন কঠিন অঙ্ক করে আসছি, এখন আশা করি এইগুলা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা চলে যাব গণজ্যামিতিতে। আমাদের পরিমিতির ব্যাপারগুলা প্রায় শেষ। হ্যাঁ, এখন আমরা গণজ্যামিতিতে চলে যাব। আচ্ছা, আমরা আয়তাকার ঘনবস্তুর, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। আচ্ছা, আয়তাকার ঘনবস্তু আর গণক, গণকের কথা আর আয়তাকার ঘনবস্তু, এই দুইটা জিনিসের পার্থক্য আছে, বুঝছেন?
আয়তাকার ঘনবস্তু আর গণক, আয়তাকার আয়তাকার ঘনবস্তু ঘনবস্তু মানে ওই যে আমরা আয়তক্ষেত্র পড়ছি না, ঠিক এরকম আয়তক্ষেত্র। আর গণক হচ্ছে বর্গ, গণক গণক হচ্ছে বর্গ। জাস্ট এটার সাথে মিলায় মনে রাখবেন। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে ওই যে আয়তক্ষেত্র পড়ছি না, যে বাহুগুলা সমান না হইলেও কোনো প্রবলেম নাই, ওইটাই হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আর গণক যেটা, সেটার ক্ষেত্রে বাহু কি হইতে হবে, সবগুলা বাহুই সমান হইতে হবে। তাহলে আমরা যদি আয়তাকার ঘনবস্তু একটু চিন্তা করি, এটাকে একটু আঁকাই। এই যে দেখুন আয়তাকার ঘনবস্তু আঁকাইলাম। এইখানে এই আয়তাকার ঘনবস্তুর এখন যদি আমরা এটার ক্ষেত্রফল বের করতে চাই, এটার ক্ষেত্রফল কত হবে, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কত হবে, এখানে তিনটা জিনিস বের করব। একটা হচ্ছে কর্ণ বের করব, কর্ণ, আর একটা হচ্ছে ক্ষেত্রফল বের করব, আর আরেকটা হচ্ছে আয়তন বের করব। প্রথমে আসি ক্ষেত্রফল কিভাবে বের করব, তাই না? ক্ষেত্রফল বের করার জন্য আমরা যে কাজটা করব, দেখুন এই যে বাহুটাকে আমি যে এই উপরের এই যে বাহু, অর্থাৎ এই যে এই লম্ব বরাবর যে বাহুটা আছে, এই বাহুটাকে যদি এ ধরি আর নিচেরটাকে ধরলাম বি আর উচ্চতাকে ধরলাম সি, তাহলে এইখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাই হচ্ছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে কর্ণ কিভাবে পাবো, কর্ণ, এই কর্ণটা কিভাবে পাবো, কর্ণ কর্ণ হচ্ছে রুট ওভার দিয়ে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিব। আর আয়তন কিভাবে পাবো, আয়তন 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 হচ্ছে আমরা এইখানে ক্ষেত্রফল বের করলাম, কর্ণ বের করলাম, এখন আয়তন, আয়তন হচ্ছে এ বি সি এই তিনটাকে গুণ করব, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটাকে গুণ করলে যেটা পাই সেটাই হচ্ছে কি আয়তন। তাহলে আয়তন হচ্ছে এই তিনটার গুণফল, এ বি সি, এই তিনটার গুণফলকে কি বলবো, আয়তন বলবো। অর্থাৎ এ বি সি গণক, এটা কিউব হবে আর কি, মিটার মিটার মিটার, অর্থাৎ তিনটা মিটারের গুণফল কি হবে, মিটার কিউব হবে। তিনটা বিষয় ক্লিয়ার কিনা আপনি আমাকে একটু জানান। যে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করছি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর হচ্ছে কর্ণ কিভাবে নির্ণয় করছি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, আর আয়তন কিভাবে নির্ণয় করছি, এ বি সি। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা গণকের কথায় আসি, গণক, গণক দেখুন এই জায়গাটাতেই কাজ করব। সবটি কি হয়ে গেছে, সমান, সবগুলা কি এখন সমান, সবগুলা সমান হইলে সবগুলা বাহুর নাম হয়ে গেছে কি এ না। এখন কি এ বি সি আলাদা করে আছে না, এটাও এ এটাও এ এটাও এ এটাও এ, সবগুলা বাহু হয়ে গেছে কি এ। তাহলে এইখানে দেখুন এ এ এ এ এ এ, তাহলে আমরা এইখানে ক্ষেত্রফল কি পাচ্ছি, আপনি সব জায়গায় জাস্ট এ বসাবেন এ, তাহলে সব জায়গায় এ বসাইলে ক্ষেত্রফল আমরা কত পাবো, সব জায়গায় যদি আমরা এ বসাই তাহলে ক্ষেত্রফল কত পাবো। দেখুন আমরা এই যে এইখানেও এ বির জায়গায় এ, এই যে বি সির জায়গায় এ, মানে সব জায়গায় এ বসাচ্ছি। দেখুন আমরা যদি এইখানে বলি ক্ষেত্রফল 2 ইন্টু এ ইন্টু এ, এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, এটাই তো নাকি 2 ইন্টু এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার, অর্থাৎ 2 ইন্টু 3 এ স্কয়ার 3 এ স্কয়ার, অর্থাৎ 6 এ স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রফল কি, এটার ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কয়ার। তাহলে কর্ণ কি পাবো, এই যে স্কয়ার স্কয়ার স্কয়ার, অর্থাৎ 3 এ স্কয়ার, অর্থাৎ রুট 3a। দেখুন আপনি ক্যালকুলেশন করলে এটা পাবেন। তাহলে গণকের কর্ণ কি পাবো, রুট 3a, অর্থাৎ তিনটা স্কয়ার হবে না, রুট 3 আর এ স্কয়ারের সাথে এ কাটা গিয়ে মানে এ থাকবে। তাহলে এটা হচ্ছে কি কর্ণ, গণকের কর্ণ হচ্ছে রুট 3a, এটা মনে রাখবেন, কারণ এটা দিয়ে অনেক প্রশ্ন আসে। আপনাকে দিয়ে বলবে এই একটা গণক, এই গণকের
প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে √3 × 10 অর্থাৎ 10√3। কর্ণের দৈর্ঘ্য কত হবে? 10√3 হবে। বুঝছেন? আচ্ছা, তাহলে এখন আমরা আয়তন 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 নির্ণয় করব, তাই না? আয়তন হচ্ছে তিনটা, তাহলে সমান যেহেতু এক কিউব, তাহলে আয়তন কত পাবো? আয়তন এক কিউব। আয়তন হচ্ছে এক কিউব। আয়তন পেয়ে গেছি আমরা এক কিউব। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করেন তো, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টাও ক্লিয়ার, কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে এখন যদি আমরা বেলন বলি, বেলনের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, সিলিন্ডার বা বেলন, এই যেটা, এটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল কি হবে? বেলনের এই যে ভূমির ক্ষেত্রফল, এটা তো ভূমি, এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। বেলনের ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই পুরাটুকুর বক্রতলের ক্ষেত্রফল 2πr/s। 2πr/s। আয়তন কত হবে? πr, আয়তন হবে πr²s, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করে দিব, তাহলে আমরা এটা পেয়ে যাব। ওকে। আর যদি গোলক মানে বল আর কি, এটা অর্থাৎ একটা বল চিন্তা করেন, এই গোলকের ক্ষেত্রফল কি হবে? 4πr²। ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর আয়তন কি হবে? 4/3πr³। 4/3πr³। আর কোণক এই যে এটা, এই কোণকের ক্ষেত্রফল কি হবে? এই ক্ষেত্রফল হবে πr/l+r। ক্ষেত্রফল হবে πr/l+r। আয়তন হবে πr²s। ভূমির ক্ষেত্রফল πr²। জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে। তাহলে আমাদের এইটুকুই ছিল সূত্র পরিমিতির। এখন কিছু ম্যাথ যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আশা করি এর পরিমিতি থেকে কোনো প্রবলেম থাকবে না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। আর আমাদের পরের ক্লাসটাই হচ্ছে আমাদের এই কোর্সের একদম শেষ ক্লাস। তাহলে এই কোর্সটা মোটামুটি কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের আবার নতুন কোর্স শুরু হবে। নতুন কোর্সে আপনাদের সবাইকে জয়েন করে দিয়েছি, ওইখানে আপনারা নতুন করে আবার ক্লাসগুলো করবেন, যেটা হচ্ছে বেসিক এডুকেশন গ্রুপে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।